আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নেমন্তন্ন করেছে যে দিলীপ দা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি, আমি জনতার মধ্যে থাকবো। দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। না, এখনো পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন আছে না। না, একাধিক না, একাধিক সব জায়গায় যাই না তো। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন, তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো টিভিতে শুনেছি, যেহেতু আমাদের এখানে কাছে আসছেন, আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, তো কর্মীরা আমাকে ডেকেছেন ওই সভায় যোগ দিতে, আমি তো চলেই যাব। না না, এই সভার জন্য কোনো আমন্ত্রণপত্র হয়নি, হাজার হাজার লোক আসবে, হয়তো 50,000 লোক আসবে, আমন্ত্রণপত্রটা নয়। লোক টিভিতে জেনে আপনারা মিডিয়াতে জানাবেন প্রোগ্রাম, তো লোক চলে আসবে, পার্টির কর্মীরা তো এমনিতেই আসবে। না, পার্টিতে যারা সিনিয়র আছেন পুরনো, যেমন পশ্চিমবাংলায় আমরা এমএলএ এমপি দিতে পারিনি। প্র্যাকটিক্যাল তো আমি আসার পরে শুরু হলো 16 থেকে 86, তার আগে বাই ইলেকশন এক আধজন জিতেছিলেন। তো পুরনো কর্মী তো লড়াই করেছেন, তো তাই পার্টি এখানে এসেছে, তো তাদেরও সম্মান পাওয়ার অধিকার আছে। আমরা সেই সব নাম বারে বারে পাঠাই কেন্দ্রকে, ওনারাও চান যে এরকম ব্যক্তি যারা আছেন সমাজে প্রতিষ্ঠিত, তাদেরকে, পার্টির পুরনো কর্মী হলেও যে কোনোদিন ইলেকশন লড়েনি এরকম বহুজন আছেন, তারাও বিভিন্ন সরকারি সংস্থার পদাধিকারী হিসাবে সম্মানীয় পদে তারা নিযুক্ত হন। আমাদের প্রায় 40 জন এখান থেকে এখন ডাইরেক্টর আছেন, আস্তে আস্তে রিটায়ার্ড হচ্ছেন। আমরা সেই সময় 100-150 জনের নাম পাঠিয়েছিলাম। তো এরকম পরপর পাঠাতে হয়, তারা বিভিন্ন সরকারি জায়গায়, প্রশাসনিক জায়গায় তারা সম্মানের সঙ্গে বসেন। দেখুন, আমাদের সর্বভারতীয় পার্টি তো, তো যারা কেন্দ্রে আছেন তারা সার্বিকভাবে দেখে বিচার করে ডিসিশন নেন কাকে দায়িত্ব দেওয়া হবে, কি করা হবে, কিভাবে। এক্সপেরিমেন্টও চলে বিভিন্নভাবে, তো সেটা চলছে, দেখা যাক, ভালো মন্দ তো সময়ে বিচার হবে। আমি একাধিকবার নিচে বসেছি, বারাসাতে মহিলা মোর্চার কার্যক্রম ছিল, সেখানে প্রধানমন্ত্রী এসে, আমি এসে সাধারণ কর্মীদের সঙ্গে বসেছিলাম আসনের নিচে। আর যেমন কলকাতাতে মাননীয় প্রধানমন্ত্রীর লোকসভার সময় র্যালি হয়েছিল, রোড শো, তো বর্তমান যারা পদাধিকারী তারা সামনে হেঁটেছেন রাস্তায়, আমি তো বেড়ার বাইরে দাঁড়িয়েছিলাম পাবলিকের মাঝখানে, আমার কোনো কষ্ট হয় না। আমি সাধারণ কর্মী চিরদিন মনে করে এসেছি, আজও করি, আগামী দিনেও করব। পার্টি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে সংগঠনের, সেটা আমি করার চেষ্টা করেছি, তো সেটা আমার কাছে কোনো প্রবলেম নেই। তো ডাকুক বা না ডাকুক কি যায় আসে না, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী, তার জন্য যেতে হবে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়াসে কারা থাকবেন সেটা একটা পুরোটা প্রোটোকলের ব্যাপার। 4-5 জন হয়তো এখানকার থাকবেন, মন্ত্রী আছেন, এখানে সভাপতি আছেন, বিরোধী নেতা আছেন, তারা পিএমও থেকে ঠিক হয়ে যায়, বেশি লোককে ওরা উঠতে দেন না। ওইভাবে আমি দেখি না, সারা পশ্চিমবাংলায় আমি যাই, প্রত্যেক দিন ঘুরতে থাকি, ইলেকশন আসে যায়, কখনো সফলতা আসে, কখনো আসে না, তাতে কি আছে, আমরা সংগঠনের লোক, সংগঠন করতেই ভালোবাসি। দিলীপদা, লোকসভা নির্বাচনে আমরা দেখেছি দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া হাতছাড়া হয়ে গিয়েছিল বিজেপি। 26-এর ভোটের আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর তার দুর্গাপুর বেছে নেওয়ার কারণ কি তাহলে দুর্নীতিমুক্ত বাংলা, এবং সেখানে কি নতুন করে এই মোদীর সফর, সেটা কি কোনো দিশা দেখাবে? দেখুন, প্রধানমন্ত্রী শুধু নয়, উনি সময় দেন, অনেক সময় উনি সরকারি কাজে আসছেন, তো আমাদের যারা সর্বভারতীয় এখানকার থাকেন অবজারভার বা এখানকার নেতৃত্ব, তারা ভাবেন যে আমাদের এই সুযোগ একটু লাভ নেওয়া উচিত, 1 ঘন্টা 2 ঘন্টা বেশি সময় আমরা চেয়ে নিই প্রধানমন্ত্রীর কাছ থেকে, একটা সভা করে নিই। কারণ কি, প্রধানমন্ত্রী একটা মোটামুটি সিস্টেম মানেন, তিনি নির্বাচন না এলে জনসভা করেন না কোথাও, সভা পাবলিক মিটিং কোথাও করেন না, সেটা পার্টির লোকেরা করেন। কিন্তু যখন তিনি যান,
যখন পার্টির কর্মীরা নেতারা আগ্রহ করেন যে আপনি আরেক ঘন্টা সময় দিন, একটা সভা করবো আমরা, তো ওইখানে